প্রিয় দর্শক, সবাইকে শুভ দুপুর। এটিএন বাংলার সরাসরি স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত হেলথ জংশন থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সাবির হাসান। আজ 8ই মার্চ 2023, আর 8ই মার্চ মানে আমরা সবাই জানি বিশ্ব নারী দিবস। সকল নারীকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শুরু করতে যাচ্ছি এবং আজকে আমরা স্পেশালি কথা বলতে চাই মূলত নারীর স্বাস্থ্য ঝুঁকি এবং প্রতিকার নিয়ে। আমরা জানি যে নেপোলিয়ন বোনাপার্ট একবার বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেবো। আমরা বলতে চাই যে আমাকে একটি সুস্বাস্থ্যময় মা দিলে আমরা একটি সুস্বাস্থ্যময় একটি জাতি উপহার দিতে পারবো। সো আমরা এই সুস্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার রওনক জাহান, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিশেষজ্ঞ, স্বাস্থ্য অধিদপ্তর, এবং অনলাইনে আমাদের সাথে উপস্থিত আছে ডাক্তার জান্নাতুল ফেরদৌস জেসমিন, সহযোগী অধ্যাপক, স্ত্রী ও প্রসূতি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা। আপনাদের দুজনকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চাই আজকের হেলথ জংশন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে অনলাইনে ম্যাম আছেন। ম্যাম, শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি জি, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আপনাকেও নারী দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। জি, বিশ্বের সকল নারীকে, ঘরের বাইরে সবাই যেখানে আছেন সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। জি, থ্যাংক ইউ সো মাচ। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই যে নারী স্বাস্থ্য নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে আপনি ফোন করতে পারেন। আমাদের দুজন বিশেষজ্ঞ অতিথি আছেন যারা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ম্যাম, প্রথমে একটু জানতে চাই যে আসলে নারীদের তো আসলে একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরনের আসলে স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই স্বাস্থ্য সমস্যাগুলোকে আপনারা আসলে কিভাবে ভাগ করছেন বয়স ভিত্তিক? ধন্যবাদ ডক্টর সাব্বির। আমি প্রথমে আজকে সকলের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান জানিয়ে সমস্ত নারী এবং পুরুষদেরকেও শুভেচ্ছা জানাতে চাই, আজকে নারী দিবসের শুভেচ্ছা। এবং আজকে আমার কাছে যেটি আপনি জানতে চাইলেন, প্রথমে আমি বলি যে একটি নারীর জীবন শুরু হয় মায়ের গর্ভাবস্থা থেকে। মায়ের গর্ভাবস্থায় যে ভ্রূণে যদি সেক্স ক্রোমোজোমটি যদি এক্স হয় তবে সে নারী। এবং সেই কন্যা শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন থেকে কিন্তু তার ঝুঁকি শুরু হয়ে যায়। যদি আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই দর্শকদের উদ্দেশ্যেও, সেটা যদি বলতে চাই যে মা এখন হয়তো কিছুটা আমাদের এই পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি দেখা যায় যে কোন গর্ভস্থ শিশু কন্যা এটি জানার পর আমরা যখন রোগীদের দেখি, আমরা দেখি যে মায়ের চেহারাটা একটু যেন ভীত সন্তুষ্ট অথবা একটু যেন চিন্তিত হয়ে পড়লো। একটু মানে আমাদের সোসাইটি এই জিনিসটাকে হয়তো এখনো সেই অবস্থায় অ্যাড্রেস করতে পারছে না যে একটি মেয়ে শিশু সুস্থ সুন্দরভাবে বড় হয়ে একটি সুন্দর মানুষ হবে এবং সে সমাজের জন্য যথেষ্ট ভূমিকা রাখবে। তো মায়ের মনটা একটু যেন কিঞ্চিত একটু কেঁপে ওঠে যে আমার গর্ভে কন্যা সন্তান, যদি ছেলে সন্তান হতো মনে হয় বেশি ভালো হতো। কেন মা এটা মনে করেন? মা মনে করেন এই কারণে যে মাও অনেক বেশি সাফারার থাকেন, সেই জন্য উনি চান না তার আবার মেয়ে হোক সে সাফারার হোক। এবং আমাদের সমাজ সেটা, আমাদের পরিবার সেটাকে গ্রহণ করে না সেভাবে। সবাই মনে করে যে পুরুষ মানে ছেলে সন্তান হলেই মনে হয় ভালো হতো। এখন তাহলে কি হয়, সেই মা একটু একটু মন খারাপ থাকতে থাকে, একটু একটু কম খেতে থাকে, একটু শাশুড়ি যদি বলি একটু মানে যারা একটু বয়োজ্যেষ্ঠ তারাও বোধহয় একটু চান যে ছেলে নাতি হলে ভালো হতো। তখন এই যে অপুষ্টিটা একটু একটু করে শুরু হয়, মায়ের যে মন খারাপটা সেটাও কিন্তু গর্ভস্থ শিশুর উপর প্রভাব ফেলে। তাহলে সেই থেকেই কিন্তু আমাদের মেয়েদের ঝুঁকি শুরু হয়। আমি যেটা বোঝানোর জন্য বলছি যে শুরুটা কোথা থেকে হয়, তাহলে সেই থেকে ঝুঁকি শুরু হয়। তারপর যখন সে তার যে জন্মের পর যে তার ডেভেলপমেন্ট, সেই পর্যায়ে দেখা যায় যে কখনো কি মানে আপনি যদি মনে করেন ওয়েল অফ ফ্যামিলিতে যাদের কোনো খাওয়া পড়ার সমস্যা নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু মেয়েকে ঠিক ছেলের মতো দেখে কিনা আমি এখনো যথেষ্ট সন্দেহ। আমরা ছোটবেলায় আমরা দেখতাম মিনা রাজুর সেই কার্টুনের কথা। আমি এটা আপনাকে বলতে চাইছি, মিনা রাজুর কার্টুন দিয়ে কিন্তু অনেকটা কভার হয়েছে এই জিনিসটা, অনেকের মধ্যে এটা ছড়িয়েছে যে না, একটা মেয়েকেও সেভাবে গড়ে তুলতে হবে। যখন মিনা এবং রাজু একই সমান পরিমাণ মাংস শেষ পর্যন্ত পেলো, যখন রাজু বুঝলো মিনাও তুমি তো সারাদিন অনেক কাজ করো, তখন কিন্তু বুঝলো যে মাও বুঝলো দুজনকে সমান দিতে হবে, খাবার দিতে হবে। সেটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট। আমরা ছোটবেলা থেকে যেহেতু এটা দেখে আসি, এরপর স্টিল না আমরা দেখছি যে এটার একটা প্রভাব আছে। তো সেইভাবে কিন্তু তখনও মানে যখন বেড়ে ওঠার সময়টা, এই সময়টাই কিছুটা অজ্ঞতা, কিছুটা আমাদের সামাজিক যে এখন বর্তমান যে প্রেক্ষাপট, এটির কারণে স্কুল কলেজের যে প্রেশার, এসবের কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে বয়সন্ধিকালে যে মেয়েদের যে বেড়ে ওঠাটা, এই সময়টায়
আমাদের যে পুষ্টিটা দরকার সুষম খাদ্যের মাধ্যমে সেই পুষ্টিটা যদি পর্যাপ্ত না হয় তাহলে এটি তার যে ডেভেলপমেন্টটা প্রপারলি হবে না। হ্যাঁ, আপনারা দেখবেন যে এস এম সুলতান আমাদের যে শিল্পী, মহান শিল্পী ছিলেন, ওনার ছবিগুলোতে শক্তিশালী সব নারীদের ছবি, শক্তিশালী নারীরা কৃষিতে কাজ করছে, তাদের বডি স্ট্রাকচারটা স্ট্রং দিয়েছে উনি। হ্যাঁ, ওনার আইডিয়াটা এরকম ছিল যে স্ট্রং স্ট্রং সব মেয়ে হবে, খুব মানে সরু, হেলথ একদমই, ওয়েট কম, বিএমআই নিচে, আন্ডার বিএমআই, এ ধরনের মহিলাদের ছবি উনি আঁকেননি, উনি এঁকেছেন স্ট্রং। তাহলে এই ভিউটাই আমাদের যেন থাকে যে আমরা শক্তিশালী মেয়েদেরকে মেয়েদের গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে যদি আমরা এটি যেটা বলছিলাম যে এখনকার যে প্রেক্ষাপট, তাতে কি হয়, আমাদের ডেইলি প্র্যাকটিসে আমরা দেখি কিছু কিছু ডিজিজ নিয়ে বেশি উপস্থাপিত হচ্ছে। কেন? তারা হচ্ছে যে স্কুল কলেজে মেয়েরা পর্যাপ্ত হাইজিন মেনটেন করে না, তারা টয়লেটগুলো ইউজ করে না। এখন স্কুল কর্তৃপক্ষ যদি সবাই যদি অনেক বেশি অ্যালার্ট থাকে মেয়েদের স্কুলগুলো বিশেষ করে, যে হাইজিন মেনটেন করে ওয়াশরুমগুলো যদি সেভাবে থাকে, তাহলে কিন্তু তাদের ইউটিআইটের সমস্যাটা হয় না, এবং ইউটিআইটা ক্রনিক ইউটিআই হয়ে যায়। হ্যাঁ, এটা থেকে আমরা ওদেরকে বের করে কাউন্সিলিং করছি, বোঝাচ্ছি, বের করা কঠিন হয়ে যাচ্ছে। তারপরে আরেকটি সমস্যা, যেমন আমাদের মেয়েরা সকালবেলা স্কুলে যায়, সন্ধ্যায় আসে, ওদের কিন্তু সানলাইট এক্সপোজার একদমই হয় না। সো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমার যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, সেটা নিয়ে কিন্তু আমাকে থ্রু আউট দ্য লাইফ কাটাতে হচ্ছে, এবং একসময় গিয়ে আমার যে হরমোনজনিত কারণে হাড়ের যে চেঞ্জ, তাতে কিন্তু আমার যদি পিউবার্টিতে যদি আমার স্টোর বেশি না থাকে, তাহলে কিন্তু আমার হাড় ভেঙে যাওয়ার, হাড়ে ক্ষয় হওয়ার এই ঝুঁকিগুলো অনেক বেশি হয়। এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য এখন বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে পিসিওএস, এন্ডোমেট্রিওসিস, এক্লাম্পসিয়া, এই ডিজিজগুলোর পেছনে ভিটামিন ডি এর একটা ভীষণ রকম রোল আছে। তাহলে আপনি বোঝেন যে ঝুঁকিগুলো কখন থেকে শুরু হচ্ছে, কিভাবে আমরা কিন্তু এইগুলো কভার করি। স্কুল কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব, সব দর্শকদের উদ্দেশ্যেও বলবো, তারা যদি সমস্ত স্কুল টাইমের মধ্যে অ্যাটলিস্ট 15 মিনিট, যদি আপনারা সপ্তাহে 5 দিন যদি 15 মিনিট বাচ্চাগুলোকে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ রোদের মধ্যে করান, আমার মনে হয় এমন কোনো পড়াশোনার হ্যাম্পার হবে না, বরং একটা তাদের বডিতে যে অক্সিজেনেশন, যে ভিটামিন ডি স্টোরেজ, তাতে কিন্তু তাদের কাছ থেকে আমাদের পাওয়ার এবং তাদেরকে আমাদের দেওয়ার ব্যাপ্তিটা বেড়ে যাবে, এবং আউটকামটা অনেক ভালো হবে। আমরা কেন মানে দূরদৃষ্টি দিয়ে সেটি চিন্তা করব না? এটি আমার অনুরোধ। থ্যাংক ইউ ডক্টর রওনক জাহান। আমরা একটু ডক্টর জান্নাতুল ফেরদৌস জেসমিন ম্যামের কাছে একটু আসতে চাই। ম্যামের কাছে জানতে চাই যে এই যে বয়ঃসন্ধিকালীন যে কথাগুলো বলছিলেন, যে রোগগুলোর কথা বলছিলেন ডক্টর রওনক জাহান ম্যাম, আপনি আমাদেরকে কাইন্ডলি একটু, বিশেষ করে আমরা যেটা জানি যে পিসিওএস নিয়ে ম্যাক্সিমাম এই বয়ঃসন্ধিকালীন থেকে শুরু করে একদম প্রেগনেন্সির আগ পর্যন্ত অনেকেই আসলে পিসিওএস নিয়ে আসলে ভুগতে থাকেন। আমাদেরকে যদি একটু পিসিওএস সম্বন্ধে একটু ধারণা দেন আমাদের দর্শকদের। ধন্যবাদ ডক্টর সাব্বির আপনার এই মূল্যবান কোশ্চেনের জন্য। অ্যাকচুয়ালি যখন স্বাভাবিকভাবে একজন নারী ঋতুমতী হয়, তখন ম্যাক্সিমাম নারী স্বাভাবিকভাবেই বড় হয়, কিন্তু কিছু কিছু নারীর কিছু জটিলতা দেখা দেয়, হরমোনজনিত সমস্যা, যেটা তার ঋতুচক্র বা মাসিক চক্রে অনিয়ম ধরা পড়ে। সেটাকে আমরা একটা বিশেষ পর্যায়ে কিছু যদি সমস্যা সঠিকভাবে নির্ণয় করা হয়, তখন ডাক্তারি দৃষ্টিতে সেটাকে আমরা পিসিওএস বলি। সেটার মধ্যে কি থাকে আমরা জানি যে মেয়েদের ঋতুচক্র হওয়ার পরে 3 বছর পর্যন্ত মাসিকের অনিয়ম হতেই পারে, কিন্তু এর পরেও যদি কোনো মহিলার বা অ্যাডোলেসেন্ট গার্লের যদি ঋতুচক্র অনিয়ম থাকে, সঙ্গে সঙ্গে মুটিয়ে যাওয়া এবং শরীরে অবাঞ্ছিত লোম দেখা যায়, এবং তার যদি আপনার ব্রণ হয়, এই 3টা সমস্যা যেটা ফিজিক্যালি দেখা যায়, এবং আমাদের ডাক্তারি ভাষায় আমরা আরেকটা জিনিস আমরা নির্ণয় করি যে তার হরমোনের সমস্যাগুলো, লেভেলগুলো আসলে হরমোনে প্রবলেম আছে কিনা রক্তে, এবং অ্যান্ড্রোজেন তার বেশি কিনা, এবং অনেক সময় আমরা পলিসিস্টিক ওভারি, যদিও অ্যাডোলেসেন্টের জন্য এটা খুব একটা দরকার না নির্ণয় করা, আমরা শারীরিক চিহ্ন থেকে তাদেরকে বলতে পারি যে সে পিসিওএস রোগে ভুগছে। এটা একটি হরমোনজনিত সমস্যা, বয়ঃসন্ধিকালে ইউজুয়ালি হয়ে থাকে, তবে এটার শুরুটা বয়ঃসন্ধিকালে হলেও এটা কিন্তু একটা মেয়ের সারা জীবন চক্রেই প্রভাব ফেলে। ম্যাম, আপনার কাছ থেকে আরো ডিটেল আমরা জানবো, তবে তার আগে আমাদের সাথে একজন দর্শক সম্ভবত আছেন, আমরা একটু তার প্রশ্নটা নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি,
হ্যাঁ, আমার ওয়াইফের সমস্যা। আমার নাম মুস্তাফিজুর রহমান। জি আমার ওয়াইফের নাম হলো রাজিয়া সুলতানা। জি মুস্তাফিজুর রহমান, আপনার হ্যাঁ, ওয়াইফের সমস্যার এটা কথাটা জানান। গাজীপুর বোটবাজার থেকে। জি গাজীপুর থেকে বলুন। হ্যাঁ, আমার ওয়াইফের বয়স হলো 42। ওনার তলপেটে ব্যথা। হুম ওকে তলপেটে ব্যথা। ম্যাম, কোনো কোয়েশ্চেন? তো কতদিন ধরে? ওনার ডাক্তার দেখাইছি, হোল অ্যাবডোমেন পরীক্ষা দিছে। ওনার কমেন্টসে লেখা আছে মাইল্ড ব্রড সার্ভিক্স। হুম হ্যাঁ, ওনারে অ্যান্টিবায়োটিক দিছে থিরোটিল 500 mg 5 দিন দিছিল। ওই যে সেপারোগ্রিম গ্রুপের। আর এলজিন দিছে, ম্যাক্সপ্রো দিছে। এরা খাওয়াইছি 5 দিন, এর জায়গায় 7 দিন, কিন্তু সমস্যা দূর হয় নাই। ম্যাম, বাচ্চা বাচ্চা কয়জন আপনাদের? সবাই কি বাচ্চা দুইটা। বড় ছেলের বয়স নরমাল ডেলিভারি? 22 বছর, ছোট ছেলের বয়স 17 বছর। আপনার ওয়াইফের কি নরমাল ডেলিভারি হয়েছিল নাকি সিজারিয়ান? জি, নরমাল ডেলিভারি। নরমাল আচ্ছা, ডেলিভারি। ডেলিভারি পরবর্তী সময় অনেক সময় ইনফেকশন থাকতে পারে। আচ্ছা বা ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে যে আপনার ওয়াইফের বয়স হচ্ছে 42 বছর এবং এখন মূল সমস্যা হচ্ছে তলপেটে অনেক ব্যথা হচ্ছে ওনার। এটাই আসলে ওনার মূল প্রবলেম। এখন সেক্ষেত্রে আমার ওনার কাছ থেকে এতটুকু শুনে ইনফরমেশন নিয়ে মনে হচ্ছে যে ওনার ওয়াইফের মানে তলদেশে, মানে পেটের তলদেশে পেলভিক অংশে যে প্রদাহ হয়, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যাকে বলে, সম্ভবত সেটি কারণ হচ্ছে এটি আসলে আমাদের যে হাইজিন যদি প্রপারলি মেনটেন না হয়, বিভিন্ন সময় ইনফেকশন থেকে, অথবা বাচ্চা হওয়ার পরবর্তী সময়ে যদি মায়ের ইনফেকশন হয় সেখান থেকে, অথবা কোনো বাচ্চা নষ্ট হলে পরে সেখানে তখন যদি ইনফেকশন, এনি টাইম যদি কোনো রকম ইনফেকশন হয়, সেই ইনফেকশন যদি পেটের তলদেশে পেলভিক অংশে যদি ছড়িয়ে পড়ে, সেখান থেকে কিন্তু ইউটেরাস থেকে ফেলোপিয়ান টিউব হয়ে যে পেটের মধ্যে ছড়িয়ে পড়া যে টেন্ডেন্সি ইনফেকশনে, সেখান থেকে কিন্তু ক্রনিক একটা পেলভিক পেইন হয় এবং এটা সবসময় থাকে 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 কখনো অ্যাকুইট ইনফেকশন হয়, তখন অনেক তীব্র হয়। তাছাড়া কিন্তু কম বেশি সেটা সারা সময় থাকে এবং এটি যদি প্রাথমিক অবস্থায় হয়ে থাকে, তাহলে যদি আগের অনেক বছরের না হয়ে থাকে, এখনই হয়, তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে অনেক সময় চিকিৎসা দেওয়া হয়ে থাকে। তাহলে যে বিভিন্ন ইনফেকশনের কারণে যে পেলভিক ইনফ্লামেশনটা হয়, সেটা কিন্তু তাহলে কমে আসতে পারে এবং সবসময় ওনাকে কিছু মনিটরিংয়ের মধ্যে থাকতে হবে এবং ওনার যে জ্বরের মুখ পরীক্ষা করা, যেটা ভায়া টেস্ট অথবা প্যাপস্মিয়ার করা, সেটা কিন্তু ওনার অবশ্যই করতে হবে। আর 9 থেকে 45 বছর বয়সে যে আমাদের যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যে জরায়ু মুখের ক্যান্সার যেটি করে, সেটির এগেনস্টে টিকা পাওয়া যাচ্ছে এবং ওটা যেহেতু ওনার বয়স 42, উনিও কিন্তু চাইলে সেই টিকাটি নিয়ে নিতে পারে এবং ওই তলদেশের মানে পেলভিক ইনফ্লামেশনের জন্য যে ব্যথাটা, তাহলে এটি কিন্তু 100% একদম কিওর হয়ে যাবে এটি কিন্তু বলা যাবে না, বাট উনি ম্যানেজমেন্টের মধ্যে থাকলে এটা কমে যাবে। ডক্টর রৌনক জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ডক্টর জানাতুল ফেরদৌস জেসমিন ম্যামের কাছে আবার একটু জানতে চাই যে পিসিওএস নিয়ে আপনার সাথে কথা বলছিলাম। কাইন্ডলি যদি একটু বলেন যে পিসিওএস এর ম্যানেজমেন্টটা আসলে কি, কিভাবে ট্রিটমেন্টের মাধ্যমে বা কোনো লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আসলে এটা ঠিক হয় কিনা? ধন্যবাদ ডক্টর সাব্বির। পিসিওএসটি আপনার একটা মাল্টি সিস্টেমিক ডিসঅর্ডার এবং মাল্টি ফ্যাক্টোরিয়াল। কিছু কিছু জেনেটিক ফ্যাক্টর থাকে, কিন্তু এনভায়রনমেন্ট এটাকে পটেনশিয়েট করে। সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাডোলেসেন্টের যে হেলথ প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অ্যাডোলেসেন্ট গার্লরা অনেক সময় তাদের স্বাস্থ্য সচেতনতার অভাবে মুটিয়ে যায় এবং এক্সারসাইজ করে না। যদি ওয়েট মেনটেন করতে পারে এবং এক্সারসাইজ করতে পারে এবং কিছু কিছু ডায়েট, স্পেশালি যেগুলোতে হাই ক্যালোরি এবং হাই কার্ব ডায়েট, এগুলো যদি তারা অ্যাভয়েড করে এবং ফাস্ট ফুড, বার্গার, চিজ, এগুলো যদি তারা অ্যাভয়েড করে এবং মেনটেন করে এবং তাদের আরো অ্যাসোসিয়েটেড কোনো এন্ডোক্রাইন রোগ নেই, যেমন থাইরয়েড প্রবলেম বা ডায়াবেটিসের প্রবলেম নেই, এবং পরিবারে যাদের স্থূলতার সমস্যা আছে তারা যদি একটু সচেতন হন, তাহলে কিন্তু এটাতে এই রোগ থেকে অনেকটাই, রোগের প্রকাশ অনেক অনেক নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা টিউমারও না, এটা ক্যান্সারও না, একটা লাইফস্টাইল রিলেটেড রোগ। আমরা যদি লাইফস্টাইলকে নিয়ন্ত্রণ করতে পারি, শুধু নিয়ন্ত্রণ না এবং চলমান রাখতে হবে। আপনি কিছুদিন ডায়েট করলেন, কিছুদিন জিম করলেন এবং ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আগের পূর্ব অবস্থায় ফিরে যাবে। মনে রাখতে হবে এটা একটা নিজস্ব একটা হরমোনের এনভায়রনমেন্টটাকে সবসময় আপনাকে ট্যাকল করে রাখতে হবে, যাতে এটা আপনাকে এই রোগের পর্যায়ে না নিয়ে যায়। এর মধ্যে কি থাকে, আপনি যদি ওয়েট মেনটেন করেন, আমরা বলি যে একটা
যখন একটা বয়সন্ধিকালে একটা মেয়ে আসে, অ্যাডোলেসেন্ট গার্ল কমপ্লেইন করে যে আমার ঋতুচক্র 3 মাস 2 মাস পরে পরে হয় এবং আমি মুটিয়ে যাচ্ছি, তখন আমরা বলি যে ঠিক আছে, সাইকেল কন্ট্রোল করার জন্য আমরা ওষুধ দিচ্ছি, কিন্তু যে এটা মূল চিকিৎসা সেটা হচ্ছে তোমাকে নিজেকে ওন করতে হবে। তোমাকে খাদ্য অভ্যাস এবং জীবনযাত্রা তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে, তোমাকে এইভাবে চলতে হবে, তোমার ওয়েট যাতে ঠিক থাকে, তোমার বিএমআই যাতে ঠিক থাকে এবং ঠিক আছে, এই বিশ্বাসটা তোমাকে গড়ে তুলতে হবে। এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় এটা সমাজের যে সবাই যে আছে, যে আমার পারিপার্শ্বিক বিশেষ করে মা এবং বন্ধুরা, এতে কিন্তু বিরাট ভূমিকা। এই মেয়েদেরকে আসলে আমাদের সহযোগিতা করা উচিত। এটা এমন একটা রোগ যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব, খুবই সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব, একটু সহযোগিতা এবং সচেতনতা খুবই দরকার। আর মাসিক নিয়ন্ত্রণের জন্য যে আমরা ওষুধগুলো দিই, সেগুলো ওভার দ্য কাউন্টার মেডিসিন না নিয়ে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ ক্রমে নেওয়া উচিত। এবং এই রোগ যদি নিয়ন্ত্রণ করে, তার কিন্তু গর্ভধারণ জটিলতা এবং তার যে অন্যান্য হেলথ রিস্ক আমরা যে বলি, এই মেয়েটার বয়সন্ধিকালে একরকম ঝুঁকি থাকে, বিয়ে করার পরে একরকম ঝুঁকি থাকে, যখন সে মধ্যবয়স্ক হয় তাতে আরেক রকম ঝুঁকি থাকে। সবকিছু কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব। জি, ধন্যবাদ ডাক্তার জান্নাতুল ফেরদৌস জেসমিন ম্যাম। আমরা একজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা একটু তার ফোনটা নিতে চাই, তারপর আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। জি, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, শুনতে পাচ্ছেন আপনি? জি জি জি, আপনার নাম পরিচয় বলে আপনি আমাদের অতিথিদের কাছ থেকে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। জি জি জি, আমি জানতে চাচ্ছিলাম যে মহিলাদের যে মেনোপজ হয় যেটা, তো সেটা স্বাস্থ্য ঝুঁকি কি হয়, নারীদের স্বাস্থ্য ঝুঁকি, এবং এটা কিভাবে প্রতিকার করা যায়? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে ডাক্তার রওনক জাহান, আমরা আসলে কথা বলছিলাম যে আমরা পোস্ট মেনোপজাল বিষয়ে আলাপ করব। আপনি আমাদের সাথে থাকেন, পুরো মানে প্রোগ্রাম জুড়ে আপনি আপনার কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। আমরা একটু যেহেতু বয়স ভাগ করে যাচ্ছিলাম, আমরা পিসিওএস সম্বন্ধে মোটামুটি জানলাম। এখন আমরা একটু প্রেগনেন্সি, মানে ডিউরিং প্রেগনেন্সি বা যখন আসলে একজন মা গর্ভবতী হতে চান, তখন আসলে কি ধরনের সমস্যা হতে পারে বা কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে তাতে আসলে প্রেগনেন্সি মানে কনসিভ করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি যেহেতু একজন ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিশেষজ্ঞ, আমি তাহলে মায়েরা আর আজকে আমাদের অনুষ্ঠানের মহিলাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে, আমি তাহলে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাতে যেন একজন মা না পড়েন সেই কন্ডিশনগুলো বলতে চাচ্ছি। যখন একজন মা প্রেগনেন্ট হতে চান, তাহলে এখন আমাদের যেটা প্রোটোকল হিসেবে চলে আসতেছে যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং, অর্থাৎ একজন মা গর্ভাবস্থায় যাওয়ার পূর্বে তাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে উনি শি ইজ ফিট ফর প্রেগনেন্সি অর নট। তাহলে তার যে শারীরিক কন্ডিশন সেগুলো আমরা সম্পূর্ণ বিবেচনা করবো, আমরা ডিটেইলস তার ইতিহাস শুনবো, তার পরিবারে কোনো প্রবলেম আছে কিনা, সাপোজ মায়ের ডায়াবেটিস, প্রেশার বাবা মায়ের, অথবা ফ্যামিলিতে তার যে জন্মগত ত্রুটি সম্পন্ন কোনো বাচ্চা আছে কিনা, বা তার ছিল কিনা, বা তার ফ্যামিলিতে ছিল কিনা, এই জিনিসগুলো, এবং তার নিজের মায়ের কিছু মেডিকেল ডিসঅর্ডার, যেমন মায়ের যদি হাইপারটেনশন থেকে থাকে, যদি কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, অথবা তার যদি থ্যালাসেমিয়া থেকে থাকে, অথবা তার যদি যে অটোইমিউন কিছু ডিজিজ আছে, এগুলো আছে কিনা, এগুলো আমরা ইতিহাস শুনবো। যদি বয়স চিন্তা করে আমরা যদি দেখি যে হাই রিস্ক এইজে চলে যাচ্ছেন, যে 35 ক্রস করে যাচ্ছেন, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো এই জিনিসগুলো সব দেখতে হয়। এবং সিম্পল একটা উদাহরণ যদি দেই, একজন মা যদি ডায়াবেটিক থাকে আগে থেকে, তার ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা হতে পারে। তো সুতরাং যদি প্রেগনেন্সির আগে উনি এই জিনিসটা ওয়েল কন্ট্রোল করে না নেন, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা একটা কি পাবো, আমরা পরিবার, সমাজ, সবকিছুর জন্য একটা বোঝা উনি বয়ে নিয়ে আসবেন, হ্যাঁ, জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা হলে। সুতরাং আমরা এই জিনিসটা আমরা চাই না। তাছাড়া আরও বিভিন্ন যে কন্ডিশনগুলো, যেটি অনলি মাত্র ফলিক অ্যাসিড যদি প্রেগনেন্সির আগে থেকে শুরু করেন, তাহলে কিন্তু জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা হয় না। তাহলে আমরা কি বুঝতে পারছি, যদি প্রেশার কন্ট্রোল করে থাকেন, এবং যদি যেই কিছু কিছু ড্রাগ আছে যেগুলো মডিফাই করতে হয় আমাদের প্রি প্রেগনেন্সি, কারণ কিছু কিছু ড্রাগের টেরাটোজেনিক ইফেক্ট আছে, অর্থাৎ জন্মগত ত্রুটি হতে পারে, বাচ্চার উপর কোনো ক্ষতি হতে পারে, তাহলে সেই ড্রাগগুলো চেঞ্জ করে যে ড্রাগগুলো সেফ সেগুলোতে আমরা যাব। তাহলে বিভিন্ন রকম বিষয়গুলো, ইন শর্ট আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এগুলো আমাদের আগে থেকেই অ্যানালাইসিস করতে হবে একটা মাকে। আর মনে হতে পারে যে আমার ইভেন যারা 25, 26 এরকম বয়সেও যারা বাচ্চা নেন বা কিছু, যে ওকে, আমি হেলদি আছি, আমার কোনো সমস্যা নেই, তারপরেও উনি যদি প্রিকনসেপশনাল কাউন্সিলিংয়ে আসেন, অনেকের থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, সেটিও কিন্তু মিসক্যারেজ হওয়া, বাচ্চার
ত্রুটি হওয়া এগুলো তো মানে ভূমিকা রাখে। সো আমরা যদি আগে থেকে একজন মাকে রেডি করে নিই তাহলে কিন্তু সমস্ত পরিবার, দেশ, সমাজের জন্য একটু অত্যন্ত উপকার হয়, যে একটি ঝুঁকি কমে যায়। ঠিক আছে, ডক্টর রৌনক জাহান আমাদের সাথে একজন দর্শক আছেন, আমি একটু ওনার ফোনটা নিতে চাই। আসসালামু আলাইকুম। হ্যালো, জি হ্যালো, শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমি আয়েশা বলতেছি নোয়াখালী থেকে। জি আয়েশা, বলুন আপনি আপনার সমস্যার কথা আমার জানেন। বোনের বয়স 17 বছর। এখন ওর মুখে প্রচুর বরণ, পিম্পল আর কি, হ্যাঁ ব্রণ। জি, বুকে এবং পিঠে, একদম তলপেট থেকে শুরু করে কোমরের উপর পর্যন্ত বুকে পিঠে সমানে, মুখে যেরকম বুকে পিঠে ওইরকম। আর বরণগুলো উঠতে পাঁকে উঠে, এখন আবার এগুলা ঘাললে আবার আরেকটা উঠে, মানে এইভাবে একদম মানে কিরকম গেছে, একটা মানে একটা সুতা পরিমাণ জায়গা বাকি নেই, এরকম ব্রণ। এখন অনেক ডাক্তার দেখেছি আমরা, কিছুতে কিছু হইতেছে না। আর চুলকায়, অতিরিক্ত চুলকায়। আপনারা কোনো কি গাইনোকোলজিস্ট বা মানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ কাউকে দেখিয়েছেন? জি, ধরেন স্কিন বিশেষজ্ঞ, তারপরে আপনার নট অনলি স্কিন ডিজিজ স্পেশালিস্ট, ওই না হার্টে একটু সমস্যা আছে, ওর বুকটা একটু দটফট করে, আর হাত পা দিয়ে প্রচুর ঘাম যায়। 14 বছর বয়স থেকে ওর এই সমস্যা। আচ্ছা, আপনারা কি কোনো গাইনোকোলজিস্ট মানে স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখিয়েছেন? স্কিন ডিজিজ না, মানে চর্মরোগ বিশেষজ্ঞ না? না, ওই রকম কোনো ডাক্তার দেখাই নাই। এখন কাকে দেখালে ভালো হবে? জি, ডক্টর রৌনক জাহান আমাদের সাথে আছেন, ডক্টর জান্নাতুল ফেরদৌস জেসমিন ম্যাম আমাদের সাথে আছেন। যদি আপনারা আমরা একটু ডক্টর জেসমিন ম্যামের কাছে আসতে চাই, যে ওনার বোনের প্রবলেমটা কি আপনি শুনতে পেরেছেন? জি, আমি শুনতে পেরেছি। আমার মনে হয় উনি কি ওভারওয়েট কিনা এবং মাসিকের কোনো সমস্যা আছে কিনা। যদি ওভারওয়েট এবং মাসিকের কোনো সমস্যা থাকে তাহলে সেটা হরমোনজনিত কারণে হতে পারে, যেটা ডক্টর রৌনক বলেন যে থাইরয়েডের প্রবলেম আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা দেখে নিতে হবে। আর এগুলো যদি সাইকেলে যদি কোনো প্রবলেম না থাকে, আমার মনে হয় ওনার এই প্রবলেম নিয়ে ওনার যেহেতু সারা শরীরেই ব্রণ, শুধু নির্দিষ্ট জায়গায় নয়, আমার মনে হয় ওনার একটা স্কিন ডাক্তার দেখানো ভালো হবে। জি, উনি স্কিন ডাক্তার দেখেছেন, পাশাপাশি আরো যেসব আপনাদের উপদেশ আছে সেটা হয়তো উনি গ্রহণ করবেন। আমাদের ব্রণের জন্য আমাদের সাধারণ উপদেশগুলো, যে তৈলাক্ত খাবার পরিহার করা এবং সঠিক ওজন নিয়ন্ত্রণ করবেন, এবং যেগুলো খাদ্যে তার অ্যালার্জি আছে সেগুলো তিনি অ্যাভয়েড করবেন। আমার মনে হয় সেটা যদি ইনফেক্টেড, মানে অনেক সময় ব্রণ থাকে যেগুলো ইনফেক্টেড হয়, সেই ক্ষেত্রে উনি এক কোর্স অ্যাজিথ্রোমাইসিন কিন্তু খেতে পারেন, এবং চিকিৎসকের পরামর্শ মতে খাওয়া ভালো। অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে একজন ডার্মাটোলজিস্টকে উনি দেখাতে পারেন। আমরা একটু ডক্টর রৌনক জাহান আপনার কাছে আসতে চাই। ম্যাম, আপনি কাইন্ডলি আমাদেরকে বলছিলেন আসলে স্বাস্থ্য মানে গর্ভাবস্থায় যে ঝুঁকিগুলো থাকে, এবং আপনি মূলত ঝুঁকিপূর্ণ মানে হাই রিস্ক ইনফ্যাক্ট আমরা যেটাকে বলি যে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিশেষজ্ঞ, এই যে উচ্চ ঝুঁকিপূর্ণ এইগুলোর জন্য আমরা মানে কোন সময়টাতে আমরা বুঝতে পারবো যে এই পেশেন্টগুলোর আসলে ঝুঁকি আছে, আগে থেকে আসলে বোঝার কোনো চান্সেস, যে আপনি বলছিলেন কিছু কিছু, বাট স্পেসিফিক যদি বলেন তাহলে কোন কোন পেশেন্টরা খুব কনসিয়াস থাকবে তাদের ঝুঁকিগুলো নিয়ে? ধন্যবাদ। যে মায়েদের বয়স 35-এর কাছাকাছি, তারা এবং 35 ওভার হয়ে গেছে, তারা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার মধ্যে পড়ে যান। কারণ এই সময় এগুলাতে আসলে 35-এর পরে আমাদের দেহের যে স্বাভাবিক প্রক্রিয়া, দেহ তো একটি মেশিন, যন্ত্রের মতো, এখানে যে ওভাম এবং যে কোয়ালিটি ও এগের কোয়ালিটি, এটা আস্তে আস্তে খারাপ হতে থাকে এবং কমতে থাকে। সো এই সময় কিন্তু ঝুঁকি বাড়তে থাকে, যে আমরা শুনি যে ডাউন্স বেবি, তারপর হচ্ছে বিভিন্ন ত্রুটি সম্পন্ন বাচ্চা, এগুলো কিন্তু ক্রোমোজোমের যে সঠিক বিভাজন, এগুলোতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু এগুলো আসতে পারে। সুতরাং আমরা চাইবো যে মায়েরা আর্লি প্রেগনেন্সিতে, রিপ্রোডাক্টিভ এইজের যে আর্লি পিরিয়ডটা, সেখানে গর্ভাবস্থা নেওয়ার চেষ্টা করবেন। তারপরেও যদি মানে সবাই তো প্রপার টাইমিংয়ে এটা নাও হতে পারে, 35-এর পরেও যদি হয়, তাকে অ্যালার্ট থাকতে হবে। এগুলো আমাদের নির্ণয় করার, এখন বিভিন্ন রকম সমস্যাগুলো নির্ণয় করার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করার স্কোপ আছে এখন। সুতরাং এগুলো, এই মায়েরা শুধু অ্যালার্ট থাকবেন এবং যথাযথ চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং আরও কিছু সমস্যা, যেমন কোনো মায়ের যদি আগে থেকে মেডিকেল ডিসঅর্ডার থাকে, বা যদি কোনো মায়ের যদি পরিবারে যদি
টুইন প্রেগনেন্সি হওয়ার ইতিহাস থাকে, অথবা যদি তার পরিবারে অন্যরকম যে আমি যেগুলো বলেছি হাইপারটেনশন এগুলো যদি ইতিহাস থাকে বা তার নিজের থাকে, তাহলে কিন্তু এগুলো কন্ট্রোল করে তাকে প্রেগনেন্সি নিতে হবে। কারণ প্রেগনেন্সি অবস্থায় যদি তার হাইপারটেনশন হয় এবং সেটা যদি প্রি এক্লাম্পসিয়া যে একটি কন্ডিশন আছে সেটির মধ্যে চলে যায়, তাহলে কিন্তু এক্লাম্পসিয়া অর্থাৎ ঝুঁকি মানে খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো বাচ্চার উপর তো অত্যন্ত প্রভাব ফেলে এবং এটি আউটকাম আমাদের ভালো হয় না। আমরা একটি সফল প্রেগনেন্সি জার্নিতে যেতে হলে এই ঝুঁকিপূর্ণ মায়েরা, যেমন অনেক মায়ের যেটা বললাম থ্যালাসেমিয়া থাকতে পারে, সিকেল সেল ট্রেট বা রক্তের অন্যান্য যে সমস্যাগুলো এগুলো থাকতে পারে, এসিলি থাকতে পারে, কিডনি ডিজিজ থাকতে পারে। এগুলোতে কি হয়, পেটে বাচ্চা ছোট হওয়ার একটা টেন্ডেন্সি সেটি থাকতে পারে। প্রেশার যদি কন্ট্রোলে না থাকে, যদি আমার শুরু থেকে যদি মনিটরিংটা ভালো না হয়, তাহলে কিন্তু এই গর্ভাবস্থায় বাচ্চা ছোট হওয়া, যেটাকে ফিটাল গ্রোথ রেস্ট্রিক্টেড বেবি বলি আমরা, এরকম এই কন্ডিশনগুলো আসতে পারে। সেই জন্য প্রপার ম্যানেজমেন্ট অর্থাৎ যে রুটিন যে অ্যান্টিনেটাল চেকআপ আছে আমাদের 8টি চেকআপ WHO নির্দেশিত, সেইটির বাইরেও হাই রিস্ক প্রেগনেন্সির জন্য আমাদের প্রত্যেকটা পেশেন্টের ইন্ডিভিজুয়ালাইজ একটা ম্যানেজমেন্টে যেতে হয় এবং তাদের আলাদা করে এক্সট্রা ফলো আপে আসতে হতে পারে। এবং এই মায়েরাই অ্যালার্ট থাকবেন যে তার যেন প্রেশার কন্ট্রোলে থাকে, তার যেন লাইফস্টাইলটা ঠিক থাকে, তার জন্য প্রপার রেস্ট হয়। যারা ওয়ার্কিং মাদার তাদের কিন্তু কলিগদের হেল্প করতে হয়, তার জন্য প্রপার রেস্ট হয়, তাকে একটু দুপুরবেলা একটু ব্রেক দেওয়া। তাহলে ফ্যামিলি মেম্বারদের তাদেরকেও অ্যালার্ট থাকতে হবে যে এভরি প্রেগনেন্সি ইজ নট ইজি লাইক এভরিথিং। এখানে ঝুঁকিপূর্ণ মা যারা তাদেরকে অবশ্যই এক্সট্রা অ্যাটেনশন দিতে হবে এবং ঝুঁকিতে যেন না যায় তার জন্য আসলে প্রি কনসেপশনাল কাউন্সিলিং তখন থেকেই আসলে তাকে মানে তার ব্যাড কন্ডিশন যেন না আসে এবং কন্ডিশনগুলো মিনিমাইজ করে রাখা। কারণ অনেকগুলো কন্ডিশন প্রেগনেন্সিতে ফ্লেয়ার করে, তখন মায়ের জীবন বাচ্চার জীবন দুটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। সুতরাং আগে থেকেই যদি প্রি কনসেপশনাল কাউন্সিলিং আসে এবং প্রপার ম্যানেজমেন্টে থাকে, এই ঝুঁকিগুলো কমানো যায়। জি, ঝুঁকিগুলো কমানোর কথা আপনি বলছিলেন। এখন সে ফর এক্সাম্পল অনেক সময় ঝুঁকি হয়ে গেছে অলরেডি, মানে যেহেতু প্রি কাউন্সিলিং হয়তো হয়নি, তখন আপনাদের আসলে ম্যানেজমেন্টটা কীরকম হয়? তখনও আমাদের ডিজিজ ওয়াইজ এক একটা আসলে স্পেসিফিক থাকে সেই ম্যানেজমেন্টগুলা। যেমন যদি কোনো মায়ের হাইপারটেনশন আমরা দেখি যে 20 উইক্সের মধ্যেই প্রেশার ডেভেলপ করে গেল, তার যে প্রোটিনুরিয়া হচ্ছে, তার প্রোটিন বের হয়ে যাচ্ছে, তাহলে তাদেরকে প্রপার হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে এটা ডোজ ইনক্রিজ করে তার প্রপার ম্যানেজমেন্টে তাকে প্রোটিন ক্রিয়েটিন রেশিও দেখে তার যে লিভার ফাংশন কিডনি ফাংশন সব দেখে অর্থাৎ ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে আমরা কিন্তু একটা সফল আউটকামের দিকে যেতে পারি। এমনি করে ডায়াবেটিস যদি ওয়েল কন্ট্রোল থাকে, তাহলে ডায়াবেটিস যদি ওয়েল কন্ট্রোল না থাকে তাহলে পেটের বাচ্চাটা বড় হয়ে যায়, পেটে প্রচুর পানি আসে, হ্যাঁ, পরবর্তীতে বাচ্চা ডেলিভারিতে সমস্যা হয়, অনেক পিপিএইচ হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে। তাহলে এটা যদি আমরা ওয়েল কন্ট্রোল রাখি, ডায়াবেটিস যদি আমরা প্রপার মনিটরিং করি উইথ ড্রাগ অর ইনসুলিন অর যে প্রপার যে গাইডেন্স মনিটরিং ব্লাড সুগার দেখা, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা একটা সফল আউটকামে যেতে পারি। এসিলি যে পেশেন্টের ডিজিজ আছে, আমরা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে অন্যান্য ডিসিপ্লিনের সাথে কথা বলে আমরা যা এই প্রপার ম্যানেজমেন্টে যেতে পারি। তাকে হয়তো বা আগে থেকে রিকনিল চলছিল, তার সেই ট্যাবলেটটা আমরা প্রপার ডোজে কন্টিনিউ করতে পারি। কারণ এই এসিলি থেকে কিন্তু অনেকগুলো কিছু হতে পারে, মানে বাচ্চার মধ্যে এফেক্ট হতে পারে, বাচ্চার হার্ট ব্লক এই প্রবলেমগুলো আসতে পারে, মায়ের কিছু প্রবলেম হতে পারে, মায়ের খিঁচুনি হতে পারে। তাহলে সো আমরা যদি এটাকে ওয়েল কন্ট্রোল রাখি, আমাদের নিয়ন্ত্রণে রাখি, তাহলে কিন্তু সমস্যাগুলো আসবে না। জি, ডক্টর রৌনক জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু আসলে জানছিলাম। এবার আমরা একটু ডক্টর জান্নাতুল ফেরদৌস জেসমিন ম্যামের কাছে যেতে চাই। আমরা ডিউরিং প্রেগনেন্সিতে আসলে কি ধরনের রিস্ক হতে পারে সেসব সম্বন্ধে জানছিলাম। আমাদের অনুষ্ঠানে আমরা আসলে লাস্ট ফেজে বলছিলাম। তো জেসমিন ম্যাম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে পোস্ট মেনোপজাল যে সমস্যাগুলো বা ঝুঁকিগুলো আসলে কি কি, আপনি যদি একটু আমাদেরকে বলেন। আমাদের একজন দর্শক আসলে এটা জিজ্ঞেস করছিলেন। ধন্যবাদ। মহিলাদের জীবন চক্রের একটা স্বাভাবিক ধাপ হচ্ছে মেনোপজ। যখন ঋতুচক্র বন্ধ হয়ে যায়, সাধারণত 40 বছর পর থেকে 50-51 বছরের মধ্যে ঘটনা ঘটে থাকে। এটা একটা স্বাভাবিক ধাপ, কিন্তু কখনো কখনো মেডিকেল প্রবলেম এটার মধ্যে থাকতে পারে। যেহেতু জীবনের প্রায় 3 ভাগের 1 ভাগ অংশ মহিলারা মেনোপজেই কাটায়, সেখানে সচেতনতা অত্যন্ত জরুরি। মেনোপজে স্বাভাবিক বা ফিজিওলজিক্যাল কমপ্লেন যেগুলো, যেমন মাসিক বন্ধ হয়ে যাওয়া, তারপরে হঠাৎ করে গরম বোধ হওয়া, ঘাম হওয়া, এবং অনেক সময় মেজাজ ঠিক থাকে না অথবা মনোযোগ দিতে পারেন না, অনেকে ঘুমের সমস্যায় ভোগেন, অনেকে কাজকর্মে আগ্রহ কমে যায়, অবসাদে ভোগেন, আর অনেকে মূত্রনালীর সংক্রমণেও ভোগেন। এবং এগুলো হচ্ছে স্বল্পকালীন বা স্বল্পমেয়াদী
মেনোপজের পরে অনেকের, সবার যে হচ্ছে তা না, 10 থেকে 15% মহিলা এগুলো কমপ্লেন করতে পারে। আর কতগুলো মেডিকেল ডিসঅর্ডার যেগুলো মেনোপজের মহিলাদের হতে পারে, সেখানে আমরা বলি যে কিশোরী যেমন স্বাস্থ্য চেকআপ দরকার, গর্ভকালীন যেমন স্বাস্থ্য চেকআপ দরকার, একজন মেনোপজ বা ঋতু রজনীবৃত্তি হওয়ার পরে মহিলাদের স্বাস্থ্য চেকআপ অবশ্যই দরকার। এই সময় আমাদের জরায়ু ক্যান্সারের ঝুঁকি থাকে এবং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে। তাছাড়া আমাদের মনে রাখতে হবে যে মেনোপজের পর আমরা যে রোগগুলো থেকে মহিলারা হরমোন জনিত কারণে রক্ষা পায় বা কম হয়, যেমন কার্ডিয়াক প্রবলেম, স্ট্রোক এবং ডায়াবেটিস এবং রক্ত শূন্যতা, অস্টিওপরোসিস, মেনোপজের পরে কিন্তু হরমোন নিঃসরণ কমে যায় এবং এর জন্য মহিলা এবং ছেলেদের ঝুঁকি কিন্তু সেম হয়। কিন্তু সমস্যাটা যেখানে আমি বলতে চাচ্ছি, একজন পুরুষ যেখানে স্বাস্থ্য সচেতন, জানে যে আমার হৃদরোগ হতে পারে, কিন্তু একজন মহিলা কিন্তু সেই পরিমাণে চিন্তা করতে পারে না যে তিনিও কিন্তু একজন হৃদরোগের রোগী হতে পারেন। আমি তো সেই জন্য বলবো যে মেডিকেল চেকআপটা খুবই জরুরি। তার ওজন কমানো এবং স্বাভাবিক ওজন ঠিক আছে কিনা, কোলেস্টেরল ঠিক আছে কিনা, তারপরে ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা স্ক্রিন করা উচিত। এবং গাইনোকোলজিক্যাল স্ক্রিনিং তিনি অবশ্যই করবেন। ভাইয়া যদি করে থাকেন তিনি আরেকবার করবেন, ব্রেস্ট চেকআপ করবেন, এগুলো অবশ্যই দরকার। আর দীর্ঘমেয়াদী সমস্যার জন্য আমি একটু দীর্ঘমেয়াদী সমস্যার কথা কি বলবো না থাকবে? জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার জান্নাতুল ফেরদৌস জেসমিন ম্যাম। আমাদের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। ডাক্তার রনক জাহান এবং ডাক্তার জান্নাতুল ফেরদৌস জেসমিন ম্যাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার রনক জাহান, যদি একদম শেষ মুহূর্তে এক লাইনে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। ধন্যবাদ আজকের এই সুন্দর আলোচনার জন্য। আজকে আমি যেটি বলবো যে নারী দিবসের শুভেচ্ছার পাশাপাশি আমরা এই যে সমাজের বৈষম্য এটি কমাতে পারি আমি এবং আমার ছেলে সন্তানকে সুশিক্ষিত করে। ছেলে সন্তানকে যদি আমরা সুশিক্ষিত করতে পারি, আমাদের সমাজের ক্রাইসিসগুলো অনেক কমে যাবে। প্রিয় দর্শক, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আসলে অনেকগুলো কোশ্চেন, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা সব কোশ্চেনে আসলে উত্তর ওইভাবে নিতে পারছি না আজকের মতো। তবে আগামীতে আবারও এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে একই সময়ে স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত হেলথ জংশন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।